Welcome everyone, welcome to another video session. Today actually we are going to discuss about mRNA gene silencing method. So without wasting any time, let's get started. Firstly, we all know about RNA interference, right? I think আমরা সবাই RNA interference সম্পর্কে জানি। RNA interference কি? RNA interference এমন একটা প্রসিজার যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা RNA এর হেল্প নিয়ে প্রোটিন ফর্মেশনকে ইনহিবিট করব। প্রোটিন ফর্মেশনকে আমরা ইনহিবিট করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ আরএনএ। প্রোটিন ফর্মেশন আমরা হতে দেব না। যেহেতু আরএনএকে ইন্টারফেয়ার করিয়ে আমরা প্রোটিন ফর্মেশনকে ইনহিবিট করলাম, তাই এই প্রসেসকে আমরা কি বলবো? আরএনএ ইন্টারফেয়ারেন্স টেকনিক। ওকে, সো বেসিক্যালি এই যে আরএনএটা আমরা প্রোটিন ফর্মেশনে বাধা দিচ্ছি, এই আরএনএটার অরিজিন এক্সোজেনাস হতে পারে, অর্থাৎ যে আরএনএটা দিয়ে আমরা প্রোটিন ফর্মেশনকে ইনহিবিট করছি সেটা সেলের বাইরে থেকে আসা কোনো আরএনএ হতে পারে, যেটা আমরা ইনসার্ট করলাম সেলের মধ্যে এক্সোজেনাসলি, অথবা সেই আরএনএটা এন্ডোজেনাস অরিজিন হতে পারে। মানে যে আরএনএটা দিয়ে আমরা প্রোটিন ফর্মেশনকে ইনহিবিট করব, এই আরএনএটার কথা আমরা বলছি, এটা যেমন এক্সোজেনাস হতে পারে, এটা তেমন এন্ডোজেনাস হতে পারে। অর্থাৎ সেলের মধ্যেই তৈরি হয়েছে হয়তো এমন কোনো একটা আরএনএ, যেটা আমরা দেখব আমাদের ক্লাসের কন্টিনিউয়েশনে, এবং সেই আরএনএটা ইনহিবিট করে দিচ্ছে প্রোটিন ফর্মেশনকে, রাইট? আবার এমনও হতে পারে যে আরএনএকে আমরা বাইরে থেকে ইনসার্ট করছি। ওকে, এমন আরএনএ যাকে আমরা সেলের বাইরে থেকে ইনসার্ট করলাম এবং সে সেলের মধ্যে গিয়ে প্রোটিন ফর্মেশনকে ইনহিবিট করলো, এটাও হতে পারে। সো আরএনএ ইন্টারফিয়ারেন্সে যে আরএনএ আমরা ইউজ করি, সেই আরএনএটা এক্সোজেনাস হবে বা এন্ডোজেনাস হবে। বেসিক্যালি আরএনএ ইন্টারফিয়ারেন্স এই টেকনিকটাকে যখন পারফর্ম করা হয় বা সেল যখন পারফর্ম করে, তখন সেটা ডেফিনেটলি ট্রান্সলেশন লেভেলে গিয়ে পারফর্ম করে, ট্রান্সলেশন লেভেলকে ইনহিবিট করে। ওকে, কিভাবে? যদি আমরা কল্পনা করে নিই যে এটা আমাদের একটা ডিএনএ, অর্থাৎ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যেটা আমাদের জেনেটিক মেটেরিয়াল। এবার এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা আমরা জানি যে উইথ দ্য হেল্প অফ ট্রান্সক্রিপশন সে কী ফর্ম করে? সে এমআরএনএ বানায়, তাই না? এবং তারপর এই এমআরএনএ থেকে কি হয়? প্রোটিন তৈরি হয়। তো আমরা যে আরএনএ ইন্টারফারেন্স টেকনিকটা ইউজ করব প্রোটিন ফর্মেশনকে ইনহিবিট করার জন্য, সেটা এই লেভেলটাতে ইনহিবিট করব আমরা। অর্থাৎ এমআরএনএ তৈরি হয়ে গেছে এবং তারপর আমরা আরএনএকে ইনসার্ট করিয়ে এমআরএনএ তৈরি হওয়াকে স্টপ করবো, মানে এমআরএনএ প্রোটিন তৈরি হওয়াকে স্টপ করবো। এমআরএনএ তৈরি হয়ে যাবে, বাট আমরা প্রোটিন তৈরি হওয়াকে স্টপ করব। তাহলে কোন লেভেলে আমরা আরএনএ ইন্টারফারেন্স টেকনিক ইউজ করলাম? ডেফিনেটলি ট্রান্সলেশন লেভেলে, বা এটাকে আমরা বলতে পারি পোস্ট ট্রান্সক্রিপশন লেভেলে। ক্লিয়ার? সো পোস্ট ট্রান্সক্রিপশন লেভেলে আমরা আরএনএ ইন্টারফারেন্স টেকনিক ইউজ করবো, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস টেকনিক ইজ অলসো নোন অ্যাজ পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন সাইলেন্সিং মেথড। ক্লিয়ার? সো যেটাই আরএনএ ইন্টারফারেন্স টেকনিক, সেটাই আমরা বলবো পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন সাইলেন্সিং মেথড। বেসিক্যালি পোস্ট ট্রান্সক্রিপশন জিন সাইলেন্সিংয়ের একাধিক মেথড আছে, তার একটা এক্সাম্পল হিসেবে আমরা আরএনএ ইন্টারফারেন্সকে দেখতে পারি। ওকে, সো আমরা যে আরএনএ ইন্টারফারেন্স টেকনিক বলছি, সেটায় আমরা যে আরএনএটা ইউজ করছি, সেই আরএনএ দুটো রকম হতে পারে। আইদার সেই আরএনএ হতে পারে এসআই আরএনএ। তাহলে যদি আমরা এসআই আরএনএ দিয়ে এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বাধা দিই, তাহলে সেই টেকনিককে আমরা বলবো এসআই আরএনএ ইন্টারফারেন্স টেকনিক। ক্লিয়ার? অথবা এই ঘটনাটা আমরা আরেকটা আরএনএ দিয়ে করতে পারি, সেটাকে বলা হবে এমআইআরএনএ, রাইট? এসআইআরএনএ আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। আজকের ক্লাসটা আমাদের পুরোপুরি ফোকাস থাকবে এমআইআরএনএকে নিয়ে। সো এমআইআরএনএ স্ট্যান্ডস ফর মাইক্রো ইন্টারফিয়ারিং আরএনএ। ক্লিয়ার? মাইক্রো ইন্টারফিয়ারিং আরএনএ। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এসআইআরএনএ যখন আমরা বলেছিলাম যে এসআইআরএনএ এক্সোজেনাসলি অরিজিনেটেড হয়, এক্সোজেনাস নেচারের হয়, অর্থাৎ এসআইআরএনএ আমাদের সেলের মধ্যে কিন্তু ফর্ম করে না। এক্ষেত্রে এসআইআরএনএটাকে আমরা সেলের বাইরে থেকে ইনসার্ট করি। রিমেম্বার, সেলের বাইরে থেকে ইনসার্ট করা হয় এবং চেষ্টা করা হয় আমাদের আরএনএ ইন্টারফারেন্স টেকনিকটার সাহায্য নিয়ে প্রোটিনকে ইনহিবিট করা, right? Protein formation ke inhibit kora. But when we talk about mRNA, so definitely we should remember that mRNA is endogenous in origin. Remember, mRNA is endogenous in origin. Clear? So এটা কিন্তু আমরা বাইরে থেকে ইনসার্ট করব না, mRNA সেলের মধ্যে তৈরি হবে। ওকে, আই থিঙ্ক এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। এইবার আমরা এমআইআরএনএ পাথওয়েকে ডিটেলে ডিসকাস করব। ওকে, চলো তাহলে এমআইআরএনএ
পাথওয়েকে একটু ডিটেলে বোঝার চেষ্টা করা যাক। কল্পনা করে নাও তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই পুরো স্ক্রিনটা হলো একটা সেল, রাইট? তাহলে সেলের মধ্যে বিভিন্ন সেল অর্গানেল থাকবে আমরা জানি। তো এরকমই আমরা এখানে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো ধরে নাও এটা হলো সেলের নিউক্লিয়াস। নিউক্লিয়ার এনভেলাপকে আমরা ড্র করার চেষ্টা করছি, যে নিউক্লিয়ার এনভেলাপের মধ্যে মাঝখানে যে গ্যাপিংগুলো দিচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি কি, আমরা অনেক নিচু ক্লাস থেকেই জানি যে সেগুলো নিউক্লিয়ার পোর, তাই না? যার সাহায্যে বাইরে থেকে কোনো বস্তু নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে বা ভাইস ভার্সা, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে তৈরি হওয়া কেউ বাইরে যেতে পারে, মোট কথা সাইটোপ্লাজমে আসতে পারে আর কি। সো ধরে নাও এটা একটা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে আমাদের ডিএনএ থাকে, রাইট? সো ধরে নাও দিস ইজ জাস্ট অ্যাজিউম দ্যাট দিস ইজ আওয়ার ডিএসডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এবার এই ডিএনএতে ধরে নাও একটা কোডিং রিজিয়ান আছে, ওকে? এই পোর্শনটা হলো কোডিং রিজিয়ান। কোডিং রিজিয়ান বলতে যে আমাদের ফাংশনাল এমআরএনএ বানাবে, এমআরএনএ বানিয়ে দিল, রাইট? এবার এই এমআরএনএটা সাইটোপ্লাজমে আসবে, রাইট? সো এমআরএনএটা সাইটোপ্লাজমে চলে এসছে, রাইট? এইবার এই যে এমআরএনটাকে আমরা সাইটোপ্লাজমে নিয়ে আসলাম, এই এমআরএনএ এবার কি তৈরি করতে চাইবে? প্রোটিন বানাতে চাইবে, তাই না? প্রোটিন বানাতে চাইবে উইথ দ্য হেল্প অফ ট্রান্সলেশন। কিন্তু সাপোজ কল্পনা করো যে সেলটার মধ্যে এই এমআরএনটা তৈরি হয়েছে, অ্যাট দ্যাট টাইম দিস সেল হ্যাজ নো নিড টু দিস প্রোটিন। এই প্রোটিনের সেই সেলটার কাছে কোনো নিড নেই অ্যাট দ্যাট টাইম। পরে হতে পারে, বাট ওই টাইমে যখন এমআরএনটা তৈরি হয়েছে সেই টাইমে সেই সেলের কাছে ওই পার্টিকুলার প্রোটিনটার কোনো দরকার নেই। তাহলে প্রোটিনটা তৈরি হয়েও কোনো লাভ নেই। তাহলে আমি প্রোটিনটা তৈরি হওয়াকে বাধা দেব। এইখানেই আমরা এমআইআরএনএ টেকনিক দেখব যে কী করে সেল পারফর্ম করে। কল্পনা করো যে এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএতে, আমাদের ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএতে একাধিক রিজিয়ান আছে। প্লিজ রিমেম্বার, একাধিক রিজিয়ান আছে যেগুলো হলো নন কোডিং রিজিয়ান। হোয়াট ডাজ ইট মিন? নন কোডিং রিজিয়ান বলতে আমরা কি বোঝাই? নন কোডিং রিজিয়ান বলতে এমন রিজিয়ান যে রিজিয়ান থেকে কোনো প্রোটিন তৈরি হওয়ার মতো ফাংশনাল এমআরএনএ তৈরি হবে না, রাইট? কোডিং রিজিয়ান মানে যেখান থেকে ফাংশনাল এমআরএনএ তৈরি হবে, যেটা আমরা এই কেসে দেখছি। যে খেয়াল করো এখানে এই পোর্শন থেকে ফাংশনাল এমআরএনএ তৈরি হলো, দেন ফাংশনাল এমআরএনএ সাইটোপ্লাজমে আসলো এবং তারপর এখান থেকে প্রোটিন তৈরি হবে। বাট নন কোডিং রিজিয়ান মিনস এমন রিজিয়ান যেখান থেকে কোনো ফাংশনাল এমআরএনএ তৈরি হবে না। দ্যাট মিনস সেখান থেকে কোনো প্রোটিন তৈরি হওয়ার মতো এমআরএনএ তৈরি হবে। বোঝা গেল? তাহলে এই নন কোডিং রিজিয়ান থেকে ধরে নেওয়া যাক একটা এমআরএনএ তৈরি হয়েছে বা একটা আরএনএ তৈরি হয়েছে, নট এমআরএনএ, একটা আরএনএ তৈরি হয়েছে, রাইট? এইবার এই যে আরএনএটা তৈরি হয়েছে 5 প্রাইম 3 প্রাইম, তাই না? এই আরএনএটা ডেফিনেটলি একটা নেচার শো করবে যেটাকে আমরা বলবো সেলফ কমপ্লিমেন্টারি নেচার। অর্থাৎ এই আরএনএর মধ্যে এমন বেস থাকবে যেগুলো সেলফ কমপ্লিমেন্টারি হবে। সেলফ কমপ্লিমেন্টারি, রিমেম্বার প্লিজ নোটেড দিস টার্ম, সেলফ কমপ্লিমেন্টারি। এমন আরএনএ যার মধ্যে যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলো ডেফিনেটলি সেলফ কমপ্লিমেন্টারি হবে। সেলফ কমপ্লিমেন্টারি জিনিসটা কি? তো আপাতত এই গল্পটাকে এখানেই স্টপ করো, আমরা একটু সেলফ কমপ্লিমেন্টারিটাকে বোঝার চেষ্টা করি, তারপর আমরা এখানে ব্যাক করব। ওকে, আচ্ছা এইখানে আসো। দেখো সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স মানে কি? তো আমি যেটা তোমাদেরকে বললাম যে ধরে নাও আমাদের কাছে একটা ডিএনএ পার্ট আছে নন কোডিং রিজিয়ান, যে ডিএনএ থেকে একটা এমআরএনএ বা এমআরএনএ না বলে আমরা এটাকে আরএনএ বলাটা স্পেসিফিক, হ্যাঁ, আরএনএ তৈরি হয়েছে। এবার এই আরএনএটা আমরা কি বলছি? সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। কীরকম? তো আমি এখানে দেখো এই আরএনএটাতে একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন ধরেছি যে এখানে এ সি জি ইউ, এ জি ইউ, এ সি ইউ, এ ইউ জি সি, হ্যাঁ, এই ধরনের কিছু সিকোয়েন্স আছে। খুব ভালো করে অবজার্ভ করবে, এখানে দেখো ভালো করে দেখবে এই যে এ আছে, এর কমপ্লিমেন্টারি ইউ, দেখো ইউ আছে। তার পাশেই দেখো জি আছে, তাই না? তার পাশেই দেখো জি আছে, জি এর কমপ্লিমেন্টারি সি আমরা জানি, দেখো সি আছে। এর পাশেই দেখো ইউ আছে, ইউর কমপ্লিমেন্টারি আমরা জানি, ইউর কমপ্লিমেন্টারি এ, দেখো এ আছে। তার মানে কি? তার মানে একটা পার্টিকুলার রিজিয়ান আছে আরএনএটাতে যেটা সেলফ কমপ্লিমেন্টারি, মানে নিজেই নিজের সঙ্গে কমপ্লিমেন্টারি। দেখো এ কমপ্লিমেন্টারি উইথ ইউ, জি কমপ্লিমেন্টারি উইথ সি, ইউ কমপ্লিমেন্টারি উইথ এ। তার মানে যে আরএনএটা তৈরি হয়েছে, ওয়ান্স মোর আই উইল রিপিট দ্যাট কনসেপ্ট, যে আরএনএটা তৈরি হয়েছে সেখানে সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আছে, অর্থাৎ এ কমপ্লিমেন্টারি উইথ ইউ, জি কমপ্লিমেন্টারি উইথ সি, ইউ কমপ্লিমেন্টারি উইথ এ।
তাহলে যখনই এরকম সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স পাবে তখনই সেই আরএনএ হোক বা অন্য কোনো মলিকিউল তাদের মধ্যে কী নেচার শো হবে, তাদের মধ্যে বন্ডিং নেচার শো হবে। অর্থাৎ এই সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকার ফলে খেয়াল করে দেখো, যেহেতু এই পোর্শনগুলো সেলফ কমপ্লিমেন্টারি নয়, তো এই পেয়ারগুলো যা আছে তাই থাকবে ACGU, ঠিক আছে, ACGU। এবার যেখানেই সে কমপ্লিমেন্টারি পেয়ে গেল সেইখানে এবার সে এইভাবে ডাবল স্ট্র্যান্ড বানিয়ে নেবে, কারণ তারা বন্ড পেয়ার করে নেবে, ঠিক কি না, তারা বেস পেয়ার বানিয়ে নেবে কারণ কমপ্লিমেন্টারি তারা। আর বাকি এই পোর্শনটা AUGC, দেখো এখানে কোনো কমপ্লিমেন্টারি নেই, তো এটা যথারীতি যা আছে তাই থাকবে। বোঝা গেল? তাহলে কমপ্লিমেন্টারি সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বলতে mRNA বা RNA তার নিজের কাছেই এমন সিকোয়েন্স আছে যারা একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্টারি, সো তারা এবার ডাবল স্ট্র্যান্ড ফর্ম করে নিল। বোঝা যাচ্ছে? যে কনসেপ্টটা তোমরা টিআরএনএর ক্ষেত্রে দেখো, তাই না, টিআরএনএতে স্ট্রাকচার যদি তোমরা একটু মনে করে দেখো তাহলে এরকম দেখবে টিআরএনএ স্ট্রাকচার, তাই তো আমরা পড়ে এসেছি টিআরএনএ স্ট্রাকচার আশা করি। তাহলে এই ধরনের থাকে টিআরএনএ, তো এটাকে কি তোমরা ডাবল স্ট্র্যান্ড বলবে? এটাকে তো ডাবল স্ট্র্যান্ড বলবে না, তাই না, আরএনএ তো সিঙ্গেল স্ট্র্যান্ড। বাট তাহলে এরকম নেচার কেন দেখে মনে হচ্ছে ডাবল স্ট্র্যান্ড? কারণ এই রিজিয়নগুলোতে কমপ্লিমেন্টারি আছে, সো কমপ্লিমেন্টারি থাকার জন্য তারা বেস পেয়ার বানিয়ে নিয়েছে। তাহলে এই কনসেপ্টটাকেই আমরা বলবো সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। ওকে, তাহলে এইবার এই যে স্ট্রাকচারটা তৈরি করছে, এইখানে এই যে লুপ নেয় যে গঠনটা তোমরা দেখছো, এই লুপটাকে বলা হয় হেয়ার পিন লুপ। ওকে, হেয়ার পিন লুপ। তাহলে আশা করি সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আমরা বুঝতে পেরেছি। এইবার তোমরা আগের কনসেপ্টে ব্যাক করো, এইখানটাতে আসো। তাহলে এইখানে আমরা কি বললাম? আমরা বললাম যে আরএনএটা যেটা নন কোডিং রিজিয়ন থেকে তৈরি হয়েছে সেই আরএনএটা সেলফ কমপ্লিমেন্টারি। সেলফ কমপ্লিমেন্টারি তার মানে এবার আরএনএটা কি করবে? এই আরএনএটা ইনস্ট্যান্টলি এই ধরনের যেখানে সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স পাবে সেখানে বন্ড বানিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে এইরকম একটা স্ট্রাকচার ফর্ম করবে। তাহলে এই যে স্ট্রাকচারটা ফর্ম করছে এই স্ট্রাকচারটাকে আমরা বলছি প্রাইমারি। রিমেম্বার, প্রাইমারি mRNA, mRNA। ক্লিয়ার? মানে প্রাইমারি, প্রথম তৈরি হয়েছে, সো প্রাথমিক mRNA বলছি আমরা। এইবার এই প্রাইমারিলি ফর্ম হওয়া mRNA-তে একটা এনজাইম কাজ করবে, যে এনজাইমটার নাম হচ্ছে ড্রসা। কি এনজাইম? ড্রসা। ওকে, তো এই যে ড্রসা এনজাইম এর কাজ কি হবে? ড্রসা এনজাইম কাট দ্য এক্সটেন্ডেড পার্ট। ওকে, তার মানে এই যে এক্সটেন্ডেড পার্টটা দেখতে পাচ্ছ 5 প্রাইমের দিকে এই যে এক্সটেন্ডেড পার্ট বা 3 প্রাইমের দিকে এই যে এক্সটেন্ডেড পার্ট, এই পার্টগুলোকে সে কাট আউট করে দেবে mRNA থেকে। যখনই কাট আউট হয়ে যাবে তখন আমরা কি দেখতে পাবো? বুঝতেই পারছো আশা করি, এই রকম একটা স্ট্রাকচার আমরা পাবো, তাই না, যেখান থেকে 5 প্রাইম আর 3 প্রাইম এক্সটেন্ডেড পার্টটাকে কাট আউট করে দিয়েছে কে? ড্রসা এনজাইম, রাইট? সো রিমেম্বার, ড্রসা ইজ ওয়ার্ক অন ইনসাইড দ্য নিউক্লিয়াস বেসিক্যালি। ওকে, ইনসাইড দ্য নিউক্লিয়াস ড্রসা এনজাইম কাজ করবে, রাইট? ড্রসা কিন্তু সাইটোপ্লাজমে কাজ করবে না। যখন নিউক্লিয়াসের মধ্যেই প্রাই mRNA তৈরি হয়েছে তখন সেখানেই ড্রসা কাজ করবে এবং তার 5 প্রাইম অ্যান্ড 3 প্রাইম এক্সটেন্ডেড পার্টকে কাট আউট করে দেবে। ক্লিয়ার হয়েছে এইটুকু? এইবার ফলো করবে, দেখো এইখানে আমাদের এক ধরনের ক্যারিয়ার প্রোটিন থাকবে, যে ক্যারিয়ার প্রোটিনটাকে আমরা নাম দেব এক্সপোর্টিন। কি নাম দেব? এক্সপোর্টিন। বেসিক্যালি নিউক্লিয়াসের, দেখো ভালো করে শুনবে, নিউক্লিয়াসের নিউক্লিওপোর দিয়ে কোনো কম্পোনেন্টের আদান প্রদান করার জন্য আমার ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন পড়ে। ক্যারিয়ার প্রোটিন মানে জাস্ট লাইক এনি কাইন্ড অফ বাস অর ট্রাভেল ট্রান্সপোর্ট সিস্টেম, তাই না? যে কোনো ট্রেন বা বাসের কথা কল্পনা করো, এগুলো হচ্ছে একটা ক্যারিয়ার যারা একটা মলিকিউলকে এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গা পর্যন্ত নিয়ে যায়, এই ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তাহলে এবার মনে করো নিউক্লিয়াসের ভেতরে কেউ আসতে চাইছে কোনো একটা মলিকিউল সাইটোপ্লাজম থেকে। সিমিলারলি নিউক্লিয়াসের ভেতরে কিছু তৈরি হয়েছে, সে সাইটোপ্লাজমে যেতে চাইছে উইথ দ্য হেল্প অফ থ্রু দ্য নিউক্লিয়ার পোর। ওকে, নিউক্লিয়ার পোর দিয়ে যেতে চাইছে, তাহলে তাদের একটা ক্যারিয়ার লাগবে, একটা বাহক দরকার। সেই বাহকটাকে এক্ষেত্রে যে প্রায় mRNA তৈরি হয়েছে, যেটাকে আমরা এখন সাইটোপ্লাজমে নিয়ে আসবো থ্রু দ্য নিউক্লিয়ার পোর, কে হেল্প করবে? এখানে হেল্প করবে এক্সপোর্টিন। ওকে, এক্সপোর্টিন, রাইট? এক্সপোর্ট করছে মানে নিউক্লিয়াস থেকে বাইরে নিয়ে যাচ্ছে, সাইটোপ্লাজমে নিয়ে যাচ্ছে। যদি আমরা কখনো বলতাম যে সাইটোপ্লাজম থেকে কোনো মলিকিউলস নিউক্লিয়াসে আসবে, তাহলে কি এক্সপোর্টিন হেল্প করতো? ডেফিনেটলি নট, সেখানে হেল্প করতো ইম্পোর্টিন। রিমেম্বার, ইম্পোর্টিন সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে আসতে অ্যাজ আ ক্যারিয়ার প্রোটিন ওয়ার্ক করে। সিমিলারলি এক্সপোর্টিন অ্যাজ আ ক্যারিয়ার প্রোটিন ওয়ার্ক করে, বাট
যখন আমরা কোনো মলিকিউলসকে ফ্রম দ্য নিউক্লিয়াস সাইটোপ্লাজমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে নিউক্লিয়াসের ভেতর থেকে আমরা সাইটোপ্লাজমে এই প্রাই এমআইআরএনটাকে নিয়ে আসতে চাইছি, তাই তো? তাই জন্য এইটাকে এবার আমরা এক্সপোর্টিনের হেল্প নেব। কিন্তু মনে রাখবে, যখনই এই প্রাই এমআইআরএনএ অর্থাৎ এই পোর্শনটাই যে প্রাই এমআইআরএনএ, এখান থেকে আমরা এক্সটেন্ডেড 5' আর 3' পার্টকে আমরা কাট আউট করে দিয়েছি, এখন যে স্ট্রাকচারটা ফর্ম হয়েছে এই স্ট্রাকচারটাকে আমরা আর প্রাইমারি এমআইআরএনএ বলবো না, এটাকে আমরা বলবো প্রি এমআইআরএনএ। গন্ডগোল করবে না, একটা প্রাই এমআইআরএনএ যেটা ফার্স্ট ফর্ম হয়, তারপর এক্সটেন্ডেড পার্টটা কাট আউট করে দেওয়ার পরে যেটা থাকে সেটাকে আমরা বলি প্রি এমআইআরএনএ। তার মানে বুঝতেই পারছো যে এখনও এমআইআরএনএ ফর্মই করেনি, এখনও আমরা তার ফর্মেশন স্টেজেই আছি, তাই না? এইবার খেয়াল করবে, তাহলে এইবার এই যে স্ট্রাকচারটা প্রি এমআইআরএনএ, নট প্রাই এমআইআরএনএ, ওকে? সো প্রি এমআইআরএনএ এবার সাইটোপ্লাজমে চলে এসছে, ক্লিয়ার? কিন্তু এইখানে আমাদের এই যে পোর্শনটা তোমরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা লুপ লাইক স্ট্রাকচার। আমি কিছু সময় আগেই বললাম যে লুপ লাইক স্ট্রাকচারটাকে আমরা কি বলি? হেয়ার পিন লুপ, তাই না? তাহলে এই হেয়ার পিন লুপটা রেখে আর কোনো কাজ নেই আমাদের, তাই হেয়ার পিন এই লুপটাকে আমরা কাট আউট করবো। কিন্তু কোন এনজাইম কাট আউট করবে? একদম এসআইআরএন এর কনসেপ্টকে অ্যাপ্লাই করো, এইখানে এনজাইম আসবে ডাইসার, ওকে? ডাইসার। এসআইআরএনএতে ডাইসার কি কাজ করছিল? এসআইআরএনএতে ডাইসার একটা বড় ডাবল স্ট্যান্ডার্ড আরএনএকে কাট আউট করে ছোট ছোট পিস বানিয়ে দিচ্ছিল। বাট এমআইআরএনএ কনসেপ্টে আমরা দেখব ডাইসার এখানে শুধু ক্লিভ আউট করবে কোন পোর্শনটাকে? যে পোর্শনটা হেয়ার পিন ফর্মেশন করেছে, অর্থাৎ এই পোর্শনটাকে ক্লিভ আউট করে দেবে, বাইরে বের করে দেবে, কেটে বাদ দিয়ে দেবে, রাইট? সো এই পোর্শনটাকে কাট আউট করে দিলে আমরা কিন্তু এবার এই ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ড পার্ট পাবো, ঠিক তো? এই ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ড পার্ট পাবো। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড পার্টটা আমরা পেলাম, এইটাকেই এবার আমরা নাম দেব এমআইআরএনএ বা মাইক্রো ইন্টারফিয়ারিং আরএনএ। ক্লিয়ার হয়েছে? তাহলে এমআইআরএনএ কি করে ফর্ম করলো, রাইট? তাহলে একাধিক প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এমআইআরএনএ ফর্ম করলো। এইবার আসবে আর একটা এনজাইম, যে এনজাইমকে আমরা কি বলবো? রিস্ক। একদম এসআইআরএনএর কনসেপ্ট অ্যাপ্লাই করবে, রিস্ক, তাই না? রিস্কের ফুল ফর্ম কি ছিল? আরএনএ ইনডিউসড সাইলেন্সিং কমপ্লেক্স। এই প্রোটিনটা এসে এবার এই যে ডাবল স্ট্র্যান্ডেড এমআইআরএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো এই এমআইআরএনএ ডাবল স্ট্র্যান্ডেড ফর্মটাকে সে এবার সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করে দেবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ডে সে ডিভাইড করে দেবে। বোঝাতে পারলাম আশা করি তোমাদেরকে? তাহলে দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ডে ডিভাইড করে দিল। এইবার যে স্ট্র্যান্ডটা কমপ্লিমেন্টারি নয়, কার কমপ্লিমেন্টারি? এই এমআরএনএর কথা আমরা বলছি। কোন এমআরএনএ? এই এমআরএনএ, যেটা আমাদের আগে তৈরি হয়েছিল, যেখান থেকে প্রোটিন তৈরি হওয়ার কথা হচ্ছিল, রাইট? সো এই এমআরএনএটার সঙ্গে যে স্ট্র্যান্ডটা কমপ্লিমেন্টারি নয়, সেই স্ট্র্যান্ডটাকে এবার আমরা ডিগ্রেড করে দেব, নষ্ট করে দেব। সেই স্ট্র্যান্ডের কোনো কাজ নেই সেলের মধ্যে। বাট যে স্ট্র্যান্ডটা কমপ্লিমেন্টারি, সেই স্ট্র্যান্ডটা এবার এই এমআরএনএর সঙ্গে গিয়ে বন্ড বানিয়ে নেবে, রাইট? কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে নেবে, বুঝেছ? কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে নেবে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্টকে মনে রাখবে, যখন আমরা এসআইআরএনএ পড়েছিলাম, আমরা ওখানে বলেছিলাম যে আমাদের যে এমআরএনএটা প্রথম তৈরি হয় আর তারপরে যে এসআইআরএনএটাকে আমরা ইনডিউস করি সেলের মধ্যে, তাদের মধ্যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিংটা হয় ঠিকই, বাট সেটা কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। মানে এখানে যদি 100টা বেস থাকে, তাহলে এসআইআরএনএ, কথার কথা বলছি, এসআইআরএনএ তো 21 নিউক্লিওটাইডের হয়, তাই না? তাই 21 নিউক্লিওটাইডটা পুরোপুরি এই টার্গেটেড এমআরএনএর সঙ্গে কমপ্লিমেন্ট হবে, পুরোটা, মানে কমপ্লিট বেস পেয়ার হবে, ওকে? আমি তোমাদেরকে যদি একটা ছবি দেখানোর চেষ্টা করি, তাহলে এই ছবিটাকে একটু দেখার চেষ্টা করবে। দেখো, এটা একটা জাস্ট একদম অরিজিনাল এক্সাম্পল এমআইআরএনএ সি এলিগেন্স অর্গানিজমে দেখা যায়। দেখো এখানে ইনকমপ্লিট বেস পেয়ারিং হচ্ছে, খেয়াল করতে পারছো? এই নিচের ছবিটাকে ফোকাস করো, দেখো এটা আমাদের টার্গেটেড এমআরএনএ, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টার্গেটেড এমআরএনএ, এইটা যে এমআরএনএটা তৈরি হয়েছে, প্রোটিন বানাতে চাইছে, ঠিক আছে? আর এই যে পরে যেটা সে বন্ড পেয়ারিং করছে, বেস পেয়ারিং করছে, এটা আমাদের এমআইআরএনএ। কিন্তু দেখতে পাচ্ছ ইনকমপ্লিট পেয়ারিং হচ্ছে, ইনকমপ্লিট বেস পেয়ারিং, তাই না?
দেখো এইটুকু জায়গা বেস পেয়ার করেছে, তারপর এই জায়গার বেসগুলো কমপ্লিমেন্টারি হয়নি, সো এটা বেস পেয়ার বানায়নি, বাট আবার এই জায়গার পোর্শনগুলো বেস পেয়ার বানিয়েছে, সো ইনকমপ্লিট বেস পেয়ারিং হয়েছে। রিমেম্বার, siRNA এর ক্ষেত্রে কমপ্লিট বেস পেয়ারিং হয়, আর miRNA এর ক্ষেত্রে ইনকমপ্লিট বেস পেয়ারিং হয়। দিস ইজ দ্য অ্যানাদার ডিফারেন্স বিটুইন siRNA অ্যান্ড miRNA। siRNA এক্সোজেনাস হয়, miRNA এন্ডোজেনাস হয়। siRNA তে ড্রসা এনজাইম লাগে না, তাই না? বাট miRNA তে আমরা দেখলাম ড্রসার একটা ভূমিকা আছে। আবার siRNA তে কমপ্লিট বেস পেয়ারিং হয়, miRNA তে কমপ্লিট বেস পেয়ারিং কিন্তু হয় না। রিমেম্বার, রাইট? এইবার ভালো করে ফলো করবে। তাহলে দেখো, কমপ্লিট বেস পেয়ারিং যদি হতো সেক্ষেত্রে আমাদের AGO2 এনজাইম আসতো। ওকে, AGO2 এনজাইম যেটা siRNA তে এসেছিল, কমপ্লিট বেস পেয়ারিং হয়ে গেল, AGO2 এনজাইম আসলো এবং তাকে ডিগ্রেড করে দিল, রাইট? বাট এক্ষেত্রে AGO2 এর কোনো রকম রোল নেই, কারণ যেহেতু কমপ্লিট বেস পেয়ারিং হয়নি, সে আরএনএকে ডিগ্রেড করতে পারবে না। বাট কি করবে, যখন এই miRNA এসে কমপ্লিট বেস পেয়ারিং করতে পারেনি বাট ইনকমপ্লিট বেস পেয়ারিং করেছে, তখন এই mRNAটার ট্রান্সলেশন ইনহিবিট হয়ে যাবে। ট্রান্সলেশন ইনহিবিট হয়ে যাবে। miRNAটা ডিগ্রেড হবে না তৎক্ষণাৎ, ধীরে ধীরে তাকে নষ্ট করে দেওয়া হবে, বাট আপাতত তার ট্রান্সলেশনটা ইনহিবিট হবে, যার ফলে সে কিন্তু প্রোটিন বানাতে পারবে না, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, রাইট? সো দিস ইজ দ্য ওভারঅল কনসেপ্ট অফ miRNA জিন সাইলেন্সিং মেকানিজম। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আমি যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই, তাহলে তোমরা এইখানে এই স্ক্রিনের ইমেজটাকে ভালো করে ফলো করতে পারো। ওকে, এটা একটা হাইপোথেটিক্যাল, হ্যাঁ, এটা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। ওকে, হাইপোথেটিক্যাল কনসেপ্ট, এটা আমার নিজের মন গড়া কিছু সিকোয়েন্স নিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে পুরো গল্পটা চলে। তো একবার রিক্যাপ করে নাও, ভালো করে একবার অবজার্ভ করে নাও, আশা করি কনসেপ্টটা আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এটা হলো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, রাইট? যেটা আমি বলছিলাম, এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখো, এটা হলো একটা কোডিং পোর্শন, মানে যেখান থেকে একটা ফাংশনাল mRNA তৈরি হয়েছে। এবার ফাংশনাল mRNAটা কোথায় চলে আসলো, দেখো সাইটোপ্লাজমে, দেখতে পাচ্ছ? এই যে সাইটোপ্লাজমে ফাংশনাল mRNAটা চলে এসছে, এই যে ফাংশনাল mRNAটা সাইটোপ্লাজমে এসছে। এবার এই ফাংশনাল mRNAটা যখন সাইটোপ্লাজমে আসলো, এবার এই ফাংশনাল mRNAটা প্রোটিন বানাতে চাইবে, বাট আমরা সেটাকে ইনহিবিট করব, রাইট? তার জন্য কি হবে, দেখো এই ডিএনএতেই একটা পোর্শন আছে যাকে বলছি নন কোডিং রিজিয়ন, মানে যেটা কোনো কিছুকে কোড করছে না। তো সে একটা আরএনএ বানালো, বাট এই আরএনএটা কি হবে, আরএনএ নেচার আমি তোমাদেরকে কি বললাম, যে এই আরএনএতে অনেকগুলো সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স পাবো আমরা, সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স পাবো। তো সেলফ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকার ফলে বুঝতেই পারছো, যেটা আমি তোমাদেরকে এই ইমেজটাতে আরও ডিটেলে বোঝালাম একটু আগে, সেলফ কমপ্লিমেন্টারি থাকা মানেই সে হেয়ার পিন বা ডাবল স্ট্র্যান্ড ফর্ম করে নেবে। ওকে, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ডাবল স্ট্র্যান্ড ফর্ম হয়ে গেল। এটাকে আমরা কি নাম দিলাম, miRNA। এবার এই এক্সটেন্ডেড পার্টগুলোকে রেখে কোনো লাভ নেই, সো এক্সটেন্ডেড পার্টগুলোকে কাট আউট করতে হবে। কোন এনজাইম, ড্রসা, রিমেম্বার। সো ড্রসা এনজাইম নিউক্লিয়াসে এই এক্সটেন্ডেড পার্টগুলোকে কাট আউট করে দেবে। কাট আউট করার পর যে ফর্মটা পড়ে থাকবে, একে আমরা নাম দেবো কি, pre-miRNA, এবং উইথ দ্য হেল্প অফ এক্সপোর্টিন, এটা একটা ক্যারিয়ার প্রোটিন, রিমেম্বার, এটা একটা ক্যারিয়ার প্রোটিন। সো এই এক্সপোর্টিন নামক ক্যারিয়ার প্রোটিনের হেল্প নিয়ে এবার এই যে pre-miRNA, সে দেখো সাইটোপ্লাজমে চলে এসছে। আর এই যে লুপের মতো গঠনটা দেখা যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ হেয়ার পিন স্ট্রাকচার, রাইট? এবার কাজ করবে কি, ডাইসার, দিস ইজ অ্যানাদার এনজাইম, অ্যান্ড ডাইসার ক্লিভ আউট দ্য হেয়ার পিন স্ট্রাকচার। রিমেম্বার, ড্রসা ক্লিভ আউট দ্য এক্সটেন্ডেড পার্ট, but dicer cleave out the hairpin structure. DROSA is work inside the nucleus, but dicer is active in cytoplasm, not in nucleus, remember. Okay, so এইবার after cleave out the hairpin structure, এই ফর্মটা আমরা পাবো, যে ফর্মটাকে আমরা নাম দিচ্ছি miRNA বা মাইক্রো ইন্টারফিয়ারিং আরএনএ। এইবার এর উপরে কাজ করছে রিস্ক, এবং রিস্ক এসে কী করলো, দেখো দুটো স্ট্র্যান্ডটাকে সেপারেট করে দিল। এই যে ডাবল স্ট্র্যান্ডটা বন্ড করেছিল, এই দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল। এবার এই স্ট্র্যান্ডটা নন কমপ্লিমেন্টারি, এটা দরকার নেই, সো এটাকে এবার ডিগ্রেড করে দাও, সেল নষ্ট করে দেবে। বাট এই স্ট্র্যান্ডটা দেখো কমপ্লিমেন্টারি, কিন্তু আমি এখানে একটু বেস পেয়ার দেখানোর তোমাদেরকে চেষ্টা করেছি। ওকে, আমি একটু এখানে বেস পেয়ার দেখানোর চেষ্টা করেছি। এখানে একটু বেস পেয়ারটা খেয়াল করবে, যে এইখানে এই ইমেজটাকে দেখবে, কিছু বেসেস আমি দেখিয়েছি, কিন্তু এই বেসেসগুলোর সঙ্গে দেখো এখানে ইনকমপ্লিট পেয়ারিংটা বোঝানোর জন্য দেখো এই ইউটা পেয়ার করছে এর সঙ্গে, সি পেয়ার করছে এর সঙ্গে, বাট এই জিসি কিন্তু পেয়ার করতে পারবে না, তাই না? এখানেও জিসি আছে, এখানেও জিসি আছে, কমপ্লিমেন্টারি নয়। আবার এখানে কমপ্লিমেন্টারি পেয়ে গেছে, পেয়ার করেছে, এখানে কমপ্লিমেন্টারি পায়নি, এখানে আবার কমপ্লিমেন্টারি পেয়েছে, পেয়ার করেছে। তো মোট কথা আমাদেরকে একটাই যে কনসেপ্ট মনে রাখতে হবে, যে এখানে কী হবে, ইনকমপ্লিট বেস পেয়ারিং।
ইনকমপ্লিট বেস পেয়ারিং, এটা আমাদের mRNA, রাইট? আর এইটা হলো ফাংশনাল mRNA। সো যেই ইনকমপ্লিট বেস পেয়ারিং করে নিল, এইবার এইখানে কি হয়ে যাবে? ট্রান্সলেশন ইনহিবিট হয়ে যাবে। রিমেম্বার, ট্রান্সলেশন ইনহিবিট হয়ে যাবে। আর ট্রান্সলেশন ইনহিবিট হওয়া মানে এই mRNA থেকে আর প্রোটিন ফর্ম করবে না। সো দিস ইজ দ্য ওভারঅল মেকানিজম অফ mRNA জিন সাইলেন্সিং মেথড। আই থিঙ্ক এটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিও সেশনে।